আম্মু বলেন পড় রে সোনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে করে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কোলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা কোলটায়, তখন আমি ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর থেকে সবুজ গায়ে ঘুরব। ইস, কত কি ইচ্ছে করে আমাদের, তাই না? কিন্তু এই সময় সেই চিন্তায় মন একদমই ভাসানো যাবে না। এই সময় বলতে বছরের প্রায় শেষের এই সময়। সামনে তো পরীক্ষা সবার, তাই পড়ায় মন না বসালেও মনকে বোঝাতে হবে। একদম ঠিক। আর মন যখন উঠতে চাইবে, অপেক্ষা করতে হবে শুক্রবারের জন্য। কলকাকলিতে এসে মন খুলে মজা করে আবারও বাসায় ফিরে পড়ায় মন বসাতে হবে। আসলেই কলকাকলির আসর মানেই আমাদের অনেক অনেক ওড়াউড়ি, ঘোরাঘুরি, হইচই আর মন ভালো হয়ে যাওয়ার জাদুর আসর। আর আজকের জাদুর আসরে সবাইকে ডাক পাঠালাম। আমি সুমায়তা আজিজ এবং আমি রেজওয়ানা হাসান। বন্ধুরা, এসো আমরা জেনে নেই আজকের আসরে আমরা কোন কোন পর্বে মন ভাসাবো। আজ শুনবে কবিতা আবৃত্তি, গল্প থেকে পাঠ, অমর জীবন পর্ব, ছোটমণিদের খবর, ফুল পাখিদের আসর আর আমাদের মিষ্টি বন্ধুদের গাওয়া কয়েকটা গান। শুরুতেই দেশাত্মবোধক গান গেয়েছে আসরের বন্ধু ঐন্দ্রিলা সাহা।
শুনছিলাম দেশাত্মবোধক গান। বন্ধুরা, দেশের গান মানেই মন ভালো হয়ে যায়, তাই না? কি সুন্দর এই দেশ আমাদের। আর আমরা সবাই এই দেশে লেখাপড়া করে, খেলাধুলা করে, নাচ গান করে বড় হচ্ছি। আমাদের নিয়ে বড়রা কত স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন পূরণ করতে আমাদের শুধু ঠিকমতো পড়াশোনা করতে হবে আর বড়দের কথা শুনতে হবে। কত সহজ, তাই না? আরে আমরা তো এমনই, মাঝে মাঝে একটু দুষ্টুমি করি, এই আর কি। দুষ্টুমি, খেলাধুলা কোনোটাতেই তো বারণ নেই, তবে কম কম, আর পড়াশোনা বেশি বেশি। মনে থাকবে? আর এবার আমরা শুনব কবিতা আবৃত্তি। শোনাবে আসরের বন্ধু জিনিয়া ও জাহিন মাহনুর। আবৃত্তি করছি কবি কায়কোবাদের লেখা আজান। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে। কি নিশীথে কি দিবসে মসজিদের পানে, হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে, কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে। কত সুধা আছে সেই মধুর আজানে, নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি, ভ্রমরের গুণগানে সেই সুর আসে কানে। কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী, ভূধরে সাগরে জলের নির্ঝরিণী কলকলে। আমি যেন শুনি সেই আজানের ধ্বনি, আহা যবে সেই সুর সুমধুর স্বরে, ভাসে দূরে সায়ান্নের নিথর অম্বরে। প্রাণ করে আনচান কি মধুর সে আজান, তারই প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে। নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা, এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে। মুয়াজ্জিন উচ্চস্বরে দাঁড়ায়া মিনার পরে, কি সুধা ছড়িয়ে দেয় উষার আজানে, জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে। আহা কি মধুর ওই আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আবৃত্তি করছি কবি কালীপ্রসন্ন ঘোষের রচিত কবিতা পারিব না। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার, পারিবে না বলে মুখ করিও না ভার। ও কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি নাকো তাদের আকার। তবে কেন পারিব না বলো বারবার, জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলো হাঁটো হারবার। পারিব বলিয়া সুখে হও আগুসার। ধন্যবাদ। গান শোনা হলো, কবিতাও শুনলাম। এবার কি? এবার গল্প। কি গল্প? ঈশপের গল্প। কোন গল্প? সে তো জানে রামিজা হাসান। এসো শুনি বন্ধু আজ ঈশপের কোন গল্প পড়ে শোনায়। কই বন্ধুরা, সবাই এসো, গল্প শুনি।
ধন্যবাদ। আমার আজকের গল্প ঘোড়া এবং তার সহিস। ঘোড়াকে সুন্দর এবং শক্তিশালী করতে হলে যেমন ভালো ভালো ঘুষি খাওয়ানোর দরকার, তেমনি শরীরে দলাই মলাইও দরকার। তবেই তার শরীর সুন্দর হয়, মসৃণ হয়, শরীর দিয়ে তেল চুইয়ে পড়বে। ঠিক ঠিক মতো খাবার না দিয়ে শুধু দলাই মলাই করলে কোনো ফল হয় না। এক সহিসের তাই হলো। সে তার ঘোড়াকে প্রতিদিন যে খাবার দেওয়া হতো তা থেকে কিছু কিছু চুরি করে বিক্রি করে দিতে লাগলো। তাতে তার নিজের পয়সা বাঁচলো এবং ভালো লাভও হলো। বিনিময়ে সে ঘোড়ার শরীরটাকে একটু বেশি দলাই মলাই করে দিতে লাগলো। অন্যদিকে খাবার কম পেয়ে ঘোড়াটি ক্রমে আরও দুর্বল হতে লাগলো। তার উপরে অতিমাত্রায় দলাই মলাই। শেষে ঘোড়াটি আর সহ্য করতে পারেন না। একদিন তাই সহিসের কাছে বলেই ফেলল, ভাই, আমাকে যদি সুস্থির এবং সবল করতে চাও তাহলে আগে আমায় ভালো খাওয়ার ব্যবস্থা করো, তারপর দলাই মলাই করো। কিন্তু খাবার না দিয়ে শুধু দলাই মলাই কি কোনো ঘোড়ার সুস্থ সবল করে রাখতে পারে? উপদেশ: শারীরিক সৌন্দর্যের বৃদ্ধির জন্য ব্যায়ামের সঙ্গে ভালো খাবার দাবারেরও প্রয়োজন। ঈশপের অনেক অনেক গল্প থেকে একটা গল্প পড়ে শোনালো বন্ধু রামিজা হাসান। আসলে ঈশপের গল্প মানেই শেখার বিষয়। প্রতিটা গল্পেই থাকে শিক্ষণীয় উপদেশ। গল্প শোনার পাশাপাশি সেটাও আমাদের মনে রাখতে হবে। একদম ঠিক বলেছ। বন্ধুরা, এবার আমরা একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। আর রবীন্দ্রসঙ্গীতটি কে গেয়েছে জানো? আমাদের আসরের বন্ধু বর্ণমালা রায়। এসো শুনি সবাই মিলে। ওরে গৃহবাসী, ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বেতানে বায়ু কণ্ঠে বিভোর, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। খোল, দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম আসরের বন্ধু বর্ণমালা রায়ের কণ্ঠে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুধু গানই লেখেননি, এটা কিন্তু আমাদের সবার জানা, তাই না? তিনি কবিতা লিখেছেন, নাটক, গল্প, উপন্যাস সহ আরও অনেক কিছু লিখেছেন ছড়াও, যেমন আমাদের ছোট নদী, তালগাছ, বীরপুরুষ, ছুটি, আরও অসংখ্য ছড়া আছে আমাদের জন্য।
পড়ে দেখো, ভালো লাগবে। ভাবো তিনি নেই, কিন্তু আমাদের ভালো লাগার জন্য লেখাপড়া সব আমাদের হয়েই আছে। এভাবেই সাহিত্যিকরা তাদের লেখায়, শিল্পীরা তাদের শিল্পকর্মে, গানে, অভিনয়ে, নাচে, আঁকা ছবিতে তারা অমর হয়ে থাকেন এই পৃথিবীতে। ভালো কাজই মানুষকে বাঁচিয়ে রাখে আমাদের মনের ভেতরে। বন্ধুরা, এবার আমরা এমনই একজন মানুষের গল্প শুনব অমর জীবন পর্বে। আর পর্বটি পরিচালনা করছেন আপা আঞ্জুমান আরা। মানুষ তার কৃতকর্মের জন্যই অমর হয়, আর অমর মানুষের জীবন কথা শুনতে সবার ভালো লাগে। আজকে আমরা সেরকমই একজন মানুষের জীবন কথা নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছে খুশবু, সাদমান, সূচনা। আমরা কথা বলছিলাম আবুল কালাম শামসুদ্দিনের বিষয়ে। তিনি একজন অমর মানুষ, পৃথিবীতে অনেক কাজ করেছেন। তারপরও চলে যাবার পরেও মনে রাখার মতো কিছু কাজ তো করেই গেছেন। আবুল কালাম শামসুদ্দিন ৩রা নভেম্বর 1897 ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে একজন সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। ছাত্রজীবন থেকেই তার লেখায় হাতেখড়ি। যেখানেই থেকেছেন তিনি অবিরাম লিখেছেন উপন্যাস আর ছোট গল্প। তার প্রায় সব লেখাই বাংলার মাটি ছোঁয়া, কারণ তিনি ছিলেন একজন খাঁটি বাংলাদেশি। বাংলার খেটে খাওয়া মানুষের জীবন প্রবাহ তার রচনার মূল বিষয় ছিল। এই মানুষটিকে নিয়ে আরও কিছু কথা আমরা সবাই মিলে আলোচনা করব। প্রথমে খুশবু, তুমি বলো। পরভাষার প্রতিবেশে জীবন কাটালেও তার রচনার বিষয় ও ভাষা বাংলার মাটি আর মানুষের বাইরে যায়নি কখনো। 20 শতকের 4 দশকে তার জাহাজ ঘাটের কুলি ছোট গল্প ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই গল্পটি 1945-এ কলকাতা থেকে প্রকাশিত তার শাহের বানু গল্পগ্রন্থ মুক্ত হয়। লেখালেখি করেই জীবন কাটিয়েছেন, অথচ দেশ ছেড়ে বিদেশে থেকেছেন বহু বছর। এর পরের কিছু কথা বলবে সাদমান। তিনি 1919 সালে ঢাকা কলেজ হতে আইএ পাশ করার পর কলকাতার রিপন কলেজে, অধুনা সুরেন্দ্রনাথ কলেজ, বিএ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু ওই সময় খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন। আর যেখানে থেকেছেন, যা কিছু করেছেন, লেখাপড়ায় কিন্তু ঘাটতি হয়নি। এর পরের কথাগুলো সূচনা বলবে। 1923 সালে দৈনিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা চর্চা শুরু হয়। পরবর্তীতে তিনি 1924 সালে সাপ্তাহিক মুসলিম জগৎ, দি মুসলমান, দৈনিক সুলতান, মাসিক মোহাম্মদী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছিলেন। 1936 সালে দৈনিক আজাদে যোগদান করে তিনি 1940 থেকে 62 সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং তিনি কিন্তু ভাষা আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এরপরে খুশবু বলবে। ভাষা আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি। ভাষা আন্দোলনে তার সম্পাদিত দৈনিক আজাদ পত্রিকা ইতিবাচক ভূমিকা রাখে। বাংলা ভাষার দাবি সংক্রান্ত সম্পাদকীয় প্রকাশ করতেন নিয়মিত। তিনি 21শে ফেব্রুয়ারির গুলি চালনার প্রতিবাদের পরের দিন আইনসভার সদস্যপদ থেকেই ইস্তফা দিয়েছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য এইসব গুণী মানুষদের হৃদয় সব সময় কাঁদত। সাদমান বলো। 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথমবার যে শহীদ মিনার নির্মিত হয়েছিল, আবুল কালাম শামসুদ্দিন এটার উদ্বোধন করেছিলেন। শামসুদ্দিন আবুল কালাম জীবনে দীর্ঘ সময় কাটিয়েছেন প্রবাসে, ইতালির রাজধানী রোম শহরে। সেই ভিন পরিবেশেও তিনি দেদার লিখেছেন তার মাতৃভাষায়, একেবারে নিজ এলাকার মানুষের মুখের কথায়। নিজের কথা, নিজের মানুষের কথা নিজের মতো বলতে পেরেছেন বলেই তিনি অমর হয়েছেন। সূচনা বলো তো তারপরের কথাগুলো। জীবিকার প্রয়োজনে লিখেছেন অন্য ভাষায়ও, নির্মাণ করেছেন চলচ্চিত্র, অভিনয় করেছেন সেই চলচ্চিত্রে, যেখানে নিজের ভাষা ব্যবহারের কোনো সুযোগই থাকে না, কিন্তু তার শোণিত ধারায় একাকার তার স্বদেশ আর দেশের নিরহংকার আর অলংকারহীন আপন মানুষগুলো। খুশবু বলো।
তাই তার দীর্ঘ কথা সাহিত্য ধারার সবটাই জুড়ে আছে বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ বাংলার বরিশাল অঞ্চলের মানুষের জীবন সঙ্গীত আর হাজারো প্রাকৃতিক রূপবৈচিত্র্য। বাঙালির প্রবহমান জীবনের শেকড় ছুঁয়ে যায় তার বিশাল সৃষ্টিস্তম্ভার। শামসুদ্দিন আবুল কালামের এই বোধ ব্যাপকতা দীর্ঘদিনের সাধনার ফসল। তিনি সাধনা করেছিলেন দেশকে নিয়ে, সাধনা করেছিলেন নিজের মানুষকে নিয়ে এবং স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন দেশের। সাদমান বলো। তিনি তার লেখার জন্য বেশ কিছু মূল্যবান পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল সিতারাই খিদমত, সিতারাই ইমতিয়াজ। কিন্তু 1969 সালে গণ অভ্যুত্থানের সময় তিনি সরকারি দমন নীতির প্রতিবাদে উভয় খেতাবই বর্জন করেন। তিনি যে লেখাগুলো লিখেছিলেন, অনেক লেখা, সব লেখার কথা তো আমরা বলতে পারবো না, তবে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ আমরা এখন জানিয়ে দেব। তো তোমরা বলো। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল কচি পাতা, অন্যবাদী জমি, ত্রিশ্রোতা, খড়তরঙ্গ, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতি। এরকম আরও বহু লেখা তিনি লিখেছেন এবং যেসব লেখাগুলো মাটি ছুঁয়ে যায়, আমাদের বাংলাদেশের কথা বলে, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একেবারে নিজস্ব রীতিকে মনে করিয়ে দেয়। 1970 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 1976 সালে 21 পদকও লাভ করেন। 1978 সালের 4 মার্চ ঢাকায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এই সুদীর্ঘ জীবনে তিনি দেশ আর দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে গেছেন। এই মানুষটির প্রতি আমাদের সবার অনেক অনেক শ্রদ্ধা রইল। তোমরা বড় হয়ে তার লেখাগুলো পড়বে, নিজের দেশকে জানতে পারবে, দেশের ইতিহাস ঐতিহ্যকে জানতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই। অমর জীবন পর্বে আমরা অনেক কিছু জানলাম, তাই না? শুক্রবার সকালে আমাদের আনন্দের সময় একটু একটু করে শেষ হয়ে আসছে। জানি আবারও এক সপ্তাহের অপেক্ষা। কেন সময়ের কথা বলে মন খারাপ করে দাও? এমনিতেই অনুষ্ঠান শেষ হলে মন খারাপ হবেই, আগে আগে বলে মন খারাপ আরও বাড়িয়ে দিলে। আহারে, আমি বুঝতে পারিনি তোমার এত মন খারাপ হবে। কান্না শুরু করে দিও না যেন। আমি জাদু দিয়ে তোমার মন ভালো করে দিচ্ছি। জাদুর নাম ভাওয়াইয়া। বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমুই চহলুম রাজু পন্থে, ও কি গাড়ি আলমুই চহলুম রাজু পন্থে। বিহিয়ানি উঠিয়ে গুরু গাহারি দিয়ে জুহুরি, আরে বিহিয়ানি উঠিয়ে গুরু গাহারি দিয়ে জুহুরি, ওরে সোনা মহলার সোনার বাদে চান্দে দেশি ঘুরি রে, ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে, ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে।
বন্ধুরা, সত্যি আনিতা সরকার আগ্রির কণ্ঠে ভাওয়াইয়া গান শুনে মন একদম ভালো হয়ে গেল, তাই না? মন আরও ভালো করতে এবার শুনবো ছোটমণিদের খবর। আমাদের জন্য খবরগুলো সংগ্রহ করেছেন বন্ধু সাদিউর রহমান সাদি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো ছোটমণিদের খবর। খবরগুলো সংগ্রহ করেছেন সাদিউর রহমান সাদি। শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার। তাই তো দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আদিপুজ্জামান। শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মাত্র 12 বছর বয়সী আবির হোসেন সোনা জয় করে সারা বিশ্বের নজর কাড়ে। রাজধানীর একটি স্কুলের ছাত্র আবির ছোটবেলা থেকেই গণিতের প্রতি বিশেষ আগ্রহী। প্রতিযোগিতার জন্য দিনে 6 থেকে 8 ঘন্টা সময় ব্যয় করে। কঠিন কঠিন গণিত সমস্যার সমাধান করত সে। আবিরের শিক্ষক এবং পরিবার তার প্রতিভা ও আগ্রহকে লালন পালন করতে সবসময় পাশে থেকেছেন। গণিত অলিম্পিয়াডে তার স্বর্ণপদক পাওয়া শুধু তার নিজের নয়, দেশের জন্য এক অসামান্য অর্জন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করার মাধ্যমে সে দেশের সম্মান বাড়িয়েছে। তার এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে বলে আমি আশা করছি। এদিকে 10 বছর বয়সী রাকিবুল হাসান সম্প্রতি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় তার তৈরি রোবট প্রজেক্ট প্রথম স্থান অর্জন করেছে। সে গ্রামের অতি সাধারণ একটি স্কুলে পড়ালেখা করত। তার পরিবারের আর্থিক অবস্থাও খুব ভালো নয়। তার ছোটবেলা থেকেই বৈদ্যুতিক জিনিসপত্র মেরামত ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তার আদম্য আগ্রহ ছিল। তার প্রজেক্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ জোগাড় করা সহজ ছিল না, কিন্তু স্কুলের শিক্ষক ও বন্ধুদের সহায়তায় সে অবশেষে রোবট প্রজেক্টটি সম্পূর্ণ করতে সক্ষম হয়। এই প্রতিযোগিতায় তার বিজয় প্রমাণ করে যে সঠিক সমর্থন ও উৎসাহ পেলে গ্রামের শিশুদের প্রতিভাও শহরের শিশুদের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে। রাকিবের এই অর্জন শুধুমাত্র তার নয়, বরং দেশের বিজ্ঞান গবেষণার ভবিষ্যৎকেও আরও শক্তিশালী করার আশা জাগায়। এবারে বৈশ্বিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের 11 বছর বয়সী লিসা হিল একটি ছোট্ট শহরে বেড়ে উঠেছে সে যেখানে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা ছিল। প্লাস্টিকের বর্জ্য কমানোর জন্য সে তার স্কুলে একটি বিশেষ প্রকল্প শুরু করে, যেখানে সবাইকে পুরনো প্লাস্টিকের বোতল, ব্যাগ ও অন্যান্য প্লাস্টিক পণ্য রিসাইকেল করতে উদ্বুদ্ধ করা হয়। লিসা নিজেই বাড়ি বাড়ি গিয়ে এই প্লাস্টিক সংগ্রহ করত এবং এগুলো পুনর্ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করত, যা স্কুলের প্রদর্শনীতে রাখা হতো। তার উদ্যোগ এতটাই জনপ্রিয় হয় যে কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান তার কাজে সহায়তায় এগিয়ে আসে। লিসার এই প্রচেষ্টা ও সম্ভাবনী উদ্যোগকে সম্মান জানিয়ে তাকে ইন্টারন্যাশনাল ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার এই অর্জন শিশুদের পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে উৎসাহিত করছে এবং সে নিজেও একটি উদাহরণ হয়ে উঠেছে। ছোট্ট মণিদের খবর শেষ হলো। কি ঠিক বলেছিলাম না? ছোটমণিদের খবর শুনলে মনটাও ভালো হয়ে যায়। যেমন আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মা বাবার মন ভালো হয়ে যায়। ঠিক বলেছ। আর তাই মা বাবার মন ভালো করতে, তাদের খুশি করতে আমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করব, তাহলেই তো রেজাল্ট ভালো আসবে। সে তো করতেই হবে। আর এবার শুরু করতে হবে ফুল পাখিদের আসর। বন্ধুরা কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। আজকের ফুল পাখিদের আসর পরিচালনা করছেন কাজী শাকেরা বানু আপা। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। এত মনটা ভরে যায় না, ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা এত সুন্দর করে আমাকে জিজ্ঞেস করে। মন খারাপ থাকলেও বলতে হবে, শরীর খারাপ থাকলেও বলতে হবে খুব ভালো আছি। তো শুরু করি আমরা হলুদ বন্ধু দিয়ে শুরু করি। দেখি ছোট্ট একটা বন্ধু রিজওয়ানা রিমঝিম একটু কাছে এগিয়ে এসে ওদেরকে তুলে ধরো। এত ছোট্ট মাইক্রোফোনেই ধরে না। বলো দেখি বাবু, তোমার নামটা? আফান জামান ইয়ান। ইয়ান কি শোনাবে আমাদেরকে? ছড়া। ছড়া বলো। 1 2 3 হাতে হাত ধরে নাচো দিন দিন,
4, 5, 6 লেখাপড়া করে বড় হতে হয়। 7, 8, 9 বড় হলে দৃশ্য করতে পারবে জয়। 10, 11, 12 মন দিয়ে সবাই লেখাপড়া করো। ওকে সরিয়ে দিয়ে এবারে বন্ধু, ওরে বাবা দারুণ সুন্দর, পরি লাগছে। একটু এগিয়ে এসো। হ্যাঁ, নামটা বলো আগে। আমার নাম সুদীপা ঘোষ। সুদীপা কি শোনাবে আমাদেরকে? একটা গান। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লা 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 লা। আয়নাটা আমরা এনে দেবো, তারপরে যে ও কি করবে দেখি। এবারে বন্ধু ভাইয়া একটা রেজওয়ানা, ওদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, আমাদের সময় তো বেশি নেই। এবারের বন্ধু নামটা বলো। আমার নাম তাহমিদ। কি শোনাবে আমাদেরকে? শীতের কবিতা। বলো। চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুন গুন গায়ে পাখি শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ, পিঠা পুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারদিকে মাঠগুলো ধান ছেয়ে যায়। মাছগুলো ধান খেয়ে যায়, দেখো দেখি। তাহলে আমরা ভাত খাবো না, দেখো তো। এবারে বন্ধু চটপট চলে এসো, চটপট। নামটা বলো আগে। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা। ফাতেমা কি শোনাবে আমাদেরকে? আমি একটি কবিতা শোনাবো। তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পড়ে যায়, একবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছেটা ঠিক মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় ঝড় থর থর, কাপে পাতা পত্তর, উড়ে যেন ভাবে ওই। এগিয়ে আসতে হবে, হ্যাঁ একটু সাবধানে। হ্যাঁ, এবারে বন্ধু নতুন বন্ধু নাম বলো। আমার নাম রচিত সাহা। আমি একটি গান গাবো। হ্যাঁ। টুক 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 টুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। টুক রাঙা পুতুল বউ সেজেছে আজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। কাঠ বেড়ালি বরের মাসি বসেছে মাঝখানে, থাক ধিনাধীন ছড়া কেটে আসর জমায় গানে। তানপুরা হে টান ধরেছে ইঁদুর মহারাজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ, বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ। সবাই ব্যস্ত। খাওয়া দাওয়ার ব্যবস্থা যে কে করবে এখন অবশ্য বলা হয়নি, দেখি একটু পরে জানতে পারবো। গোলাপি বন্ধু নাম বলো। আমার নাম সারিকা আলম ইভা। ইভা কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। কবিতার নাম আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন।
অবশ্যই, এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এবারের বন্ধু নাম বলো, কি শোনাবে? একটা গানই শুনি আগে, বলো। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আধ্যাত্মিক গান ছোট্ট বন্ধুরা বুঝতে পারবে তো। এবারের বন্ধু চটপটে গিয়ে এসো। আমার নাম, বলো নামটা বলো। আমার নাম তাসবি। আমি কি একটি শোনাবে? কবিতা শোনাবো। কবিতার নাম ছোট বড়, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা যদি পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব। বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতো বড়। খুব শখ না বাবার মতন হুকুম জারি করবার জন্য, হতে হবে তো আগে বাবার মতন। এবারে বন্ধুর নামটা বলো। আমার নাম অহনা অরিন। কি শোনাবে? একটি গান। একটি গান, আচ্ছা বলো। বাবা বলে, বলো। বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, সারে গামা পাদা নিসা কি করে হতো। যে ছেলেটি গুলি খেয়ে মরে গিয়েছিল, তাকে নিয়ে কেন এত গান গাওয়া হলো। খুব সুন্দর একটা গান, কিন্তু এত ধীরে বললে কি হবে? দারুণ মজার গানটা না, আমাদেরকে শুনতে হবে। এর পরের দিন কিন্তু তুমি আমাদেরকে ভালো করে এই গানটা শোনাবে। আমাদের হলুদ বন্ধু নাম বলো। আর আমার নাম রদস্যি। কি শোনাবে? একটি গান। একটি গান, সবাই একটি করে গান করছে, জোরে শুরু করো, শুরু করো। ঝিক 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 চলে রেলগাড়ি, ঝিক 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 চলে রেলগাড়ি। এতে চড়ে আমি এবার পৌঁছে যাবো বাড়ি, এতে চড়ে আমি এবার পৌঁছে যাবো বাড়ি। ঝিক 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 চলে রেলগাড়ি, ঝিক 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 চলে রেলগাড়ি। রেলগাড়ি রেলগাড়ি চলে এঁকে বেঁকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে। রেলগাড়ি রেলগাড়ি চলে এঁকে বেঁকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে। নিয়ে যাব সঙ্গে করে মিষ্টি যে সাধারি, নিয়ে যাব সঙ্গে করে মিষ্টি যে সাধারি। ঝিক 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 চলে রেলগাড়ি,
ঝিক 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 চলে রেলগাড়ি। রেলগাড়িতে চড়ে দেখো, দারুণ মজা লাগবে। কখনো চড়েছো রেলগাড়িতে? চড়ো। আচ্ছা, এর পরের দিনে বাবাকে বলবে একটু রেলগাড়িতে চড়াবে। ছোট্ট বন্ধু, নাম বলো তোমার? আমার নাম মোহাম্মদ ফাহিমাল মুবিন। কি শোনাবে? একটি কবিতা। আচ্ছা। আমার পণ, লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে চলি, কিছুতে কাহারে যেন নাহি দি ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারোর সনে, সকালে উঠি আমি বলি মনে মনে। কারোর সঙ্গে ঝগড়া করবে না, একদম পণ করে রেখেছে, কিছু হলেও বলতে পারবে না। এবারে বন্ধু নাম বলো। আমার নাম দেয়াশীবালা বর্মন। আমি আজকে একটি কবিতা বলবো। হ্যাঁ। নাম নিঃস্বার্থ, লিখেছেন সুকুমার রায়। গোপলাটা কি হিংসুটে মা, খাবার দিলে ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝি মিঠাই দিলে, দুই ভাইতে খাও বলে, 10টি ছিল একটি তাহার, চাকতে নিলেম ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলাম গোপলাকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগী চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মতে, যাইতা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি, শেষটা আমার মিঠাইগুলো খেতেই হলো সবখানে। ও, সবগুলো মিঠাই খেয়ে নিয়েছে সেটা কিছু না, না সমস্ত দোষ আর একজনের। এবারের বন্ধু নাম বলো। খেমনি কর্মকার। কি শোনাবে? ছড়া গান। বলো। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জুড়ায় প্রাণ। বুলবুলির ওই মিষ্টি গলা, তাই তো সবাই ছুটে আসে, চন্দনা বউ মনে মনে বুলবুলিকে ভালোবাসে। এই কথাটা শুনে ময়না করলো দারুণ অভিমান, এই কথাটা শুনে ময়না করলো দারুণ অভিমান। আম গাছের ওই মগ ডালেতে আজকে ওদের জলসা হবে, ময়নাটিয়ে দোয়েল ফিঙে সকলে আজ গান শোনাবে। গানের শেষে সবার মতে ময়নাটা ঝেড়ে গেল, চন্দনা বউ বরণমালা বুলবুলিকে পরিয়ে দিল। ময়না কোথা উড়ে গেল, নিয়ে চোখের জলের বান, ময়না কোথা উড়ে গেল, নিয়ে চোখে জলের বান। ময়না কাঁদতে কাঁদতেই চলে গেল। দেখো দেখি এবারে বন্ধু নাম বলো। আমার নাম শিফারওয়ান। কি শোনাবে? আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি কবি লুৎফুর রহমান রিটনের লেখা এক নেংটি ইঁদুর ছানা। এক নেংটি ইঁদুর ছানা, চুটুরে পুটুরে লেজ নাড়িয়ে খাচ্ছে মটরের দানা। এক নেংটি ইঁদুর ছানা, সাদা কালো রঙের পুষি, ম্যাও 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 করে মারতে এলো ঘুষি। সাদা কালো রঙের পুষি, চালাক নেংটি ইঁদুর ছানা, তিরিঙে বিরিঙে লাফিয়ে বলে যাচ্ছ কোথায় নানা। চালাক নেংটি ইঁদুর ছানা, পুষি মুচকি হেসে ভাবে, ওকে কেমন করে খাবে, কেমন করে পাঠিয়ে দিবে খপ করে পাঞ্জাবে। পুষি মুচকি হেসে ভাবে, পুষি বলল কি রে নাতি,
আলোকেই। ওমা, নেংটি কোথায়? নেই। ধন্যবাদ। জোরে হাততালি দিতে হবে, এত সুন্দর কবিতা। এবারে বন্ধু নাম বলো। আমার নাম রামিসা। কি শোনাবে? আমি একটি গান শোনাবো। ফুলে ফুলে ঢলে ঢলে। ফুলে 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 ঢলে ঢলে বাহে কিবা মৃদুবাই টুটি দিল তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কিবা কুঞ্জে কুঞ্জে পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কিবা মৃদুবাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কিবা মৃদুবাই। এবারে বন্ধু নাম বলো। তারা। কি শোনাবে? আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি কবিতাটি। আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহরী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু যায় আসে না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপড়ে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেক্সিকো অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙিন এমন ব্যবহার, বিস্ময়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্যে ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। দারুণ দেশ আমাদের, দেশটাতে আসতেই হবে। পৃথিবীর সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই সুন্দর দেশটা দেখবার জন্য। এবার আর একটা বন্ধু আছে, নাম বলো। সূচনা। কি শোনাবে? লালন গীতি। শুরু করো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণী যে আছে কালো শশী, হব বলি চরণ দাসী, হব বলি চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চমৎকার। শেষ ভালো যার
সব ভালো তার। খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানে ছোট্ট বন্ধুরা এত সুন্দর পরিবেশনা করেছে। তো ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পাখি বন্ধুদের ছড়া, কবিতা ও গান শুনতে শুনতেই শেষ করতে হচ্ছে আজকের কলকাকলি। বন্ধুরা, আগামী শুক্রবার কলকাকলিতে আবারও দেখা হবে এমন ইচ্ছেতে এবার জানিয়ে দেই আজকের কলকাকলি গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সুমাইতা আজিজ ঝিমঝিম এবং আমি রেজওয়ানা হাসান। আমাদের সাথে স্টুডিওতে যন্ত্রসঙ্গীত বাজালেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও শামীম আহমেদ। প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামসুল হক। সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হক। নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল। তত্ত্বাবধানে শাহনাজ বেগম। এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। বন্ধুরা, শুভ বিদায়।